আপনার বায়োপিকে আপনি কোন হিরোকে আপনার চরিত্রে দেখতে চান? আমি আমার হিরো পেয়েছিলাম। আমি নিজে রাজি হতাম, আমি যে যতক্ষণ বেঁচে আছি আমার পরটা আমিই করবো। খোলন। আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি আর ম্যাজিক দেখাতে চান না, কেন? তার কারণ দর্শক শরীর ঠিক নেই। দর্শক মানে আপনাদের একটা মস্তিষ্ক বিকৃতি চলছে। একটা পাগল গাই নেই দেখাই না। প্রেম প্রস্তাব কি এসেছিল কোনো তারকাদের থেকে? মন ছুটছে করতো। তবে আহ, সত্যি কথা বললে কিন্তু আমার বউ রাগ করবে। নমস্কার, ইটিভি ভারতের স্বাগত। আমি পারমিতা আপনাদের সঙ্গে। আর আজকে আমরা যার সাক্ষাৎকার নেব তার সাথে একটা টুইস্ট আমার জন্মের বছরের সঙ্গে জুড়ে রয়েছে। কিরকম? ঈশ্বর চক্রবর্তী পরিচালিত গিলি গিলি গে যে বছর মুক্তি পায়, ঠিক সেই বছর আমি ধরাধামে এসেছি। তবে সেটা মেন বিষয় নয়। টুইস্ট হচ্ছে এটা যে সেই সিনেমায় যিনি মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন এবং দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন, আজ তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো অবশ্যই এটা আমার কাছে কাকতালীয় হলেও বিশাল বড় আনন্দের। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই, স্বনামধন্য ম্যাজিশিয়ান প্রদীপ চন্দ্র সরকার, যাকে আমরা সকলেই চিনি পিসি সরকার জুনিয়র হিসেবে। আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার জন্মদিনে আপনারা কি আনন্দ করেন, শুভেচ্ছা দিচ্ছেন? আমার তো কষ্টের দিন, বুঝতে পারছেন না? আমি আরো এক বছর বুড়ো হয়ে গেলাম। সেটা তো জানি আমি যে আমাকে বুড়ো হতেই হবে, হুম। এগোতেই হবে, বল বাড়তেই হবে। হুম। কিন্তু প্রশ্নটা হলো, জুনিয়র আর কতদিন লিখবো? এতগুলো বছর ধরে লিখে আসছি জুনিয়র জুনিয়র জুনিয়র, কেউ হুম। আটকে রইল না। আমি একটু একটু করে সিনিয়র হয়ে গেলাম। আজকের দিনে আমি আরো এক বছর সিনিয়র হলাম। সেটাই আমার আনন্দের ব্যাপার। কারণ হুম। পিসিএম সিনিয়র বলতে আমার হুম। বাবাকে বোঝান। একদম। আমার বাবার কাছাকাছি আমি আরো এক বছর পৌঁছে গেলাম। আমরা যে শুরুটা করলাম যে গিলি গিলি গিয়ে যে বছর মুক্তি পেয়েছিল, তো সেটা তো অনেকগুলো বছর, মানে প্রায় দেখতে দেখতে 35 বছর হয়ে গেল। তো হ্যাঁ। তারপর আর আপনাকে কেন সিনেমা আমরা আমরা দেখলাম না? তোমার সিনেমা দেখনি বলে? আর শুধু তা না, ম্যাজিক করতে করতে সিনেমা করা হুম। এটা সময়টাকে ভাগ করা যায় না। হুম। সেই জন্য আমি ফের অভিনয় করেছি একসঙ্গে দুটো চরিত্র, হুম। মানে দুটো সিনেমা একসঙ্গে। ওই গিলি গিলি গেতে আমি একটা ভালো জাদুকর আর একটা খারাপ জাদুকর দুটোরই অভিনয় করেছি। দেখলাম ভালো জাদুকরের না সমর্থন পেলাম না, কিন্তু যে দুষ্ট জাদুকর, ও মা, বলে কি ভালো অভিনয় করেছে। আর ওই ভালো লোকটা অভিনয় করতে পারে না, কারণ ও অভিনয় করে না। হুম। সত্যি কথা বলতে কি, লোকে বলে আমি নাকি ভালো মানুষ, অবশ্য আমার বউ বলে না, সেটা ব্র্যাকেটে। আহ আমি নাকি ওই ভালো মানুষের অভিনয়ের সময় ঠিক ভালো ভালো ভাবে অভিনয় করিনি। আমি নাকি আমি যেরকম আমি সেরকমই অভিনয় করছি। হুম। আমাকে তাই করতে হবে। আমি নিজেকে নিয়ে প্রজেক্ট করতে গেলে পরে আমাকে আবার ভালো অভিনয় করতে হবে কেন? আমি যদি জানি আমি ভালো, তাহলে আমি ভালো। খারাপ তাহলে আমাকে অভিনয় করতে হবে, কারণ সেটা অভিনয়। তবে হ্যাঁ, আজকাল যা দেখছি, অভিনয় কেউ করছে না, সব অভিদশ করছে, বা অভি 11, অভি 9 না, অভি 10, অভি 11, অভি 12, মানে ওভার অ্যাক্টিং। কোনোটাও ন্যাচারাল না। ন্যাচারাল জিনিসটাকে কেউ পছন্দ করে না, আর্টিফিশিয়াল পছন্দ করছে। জন্মদিনটা সবার কাছেই তো একটা স্পেশাল হয়, বিশেষ করে ছোটবেলায়। সেক্ষেত্রে আপনার ছোটবেলার জন্মদিনটা কেমন কাটতো? বা কিরকম মানে পরিবেশ হতো? মানে যেমন এখন যেরকম হয় বন্ধুদের ডেকে কেক কাটিং বা বেড়াতে যাওয়া, এই যে বিষয়গুলো হয়, আপনার জন্মদিনটা কিভাবে কাটতো? এই জন্মদিনে কেক কাটার ব্যাপারটা তো এই ব্যাপার। আসলে ব্যাপারটা কি, আমার যখন জন্ম হয়েছিল বা আমার যখন ছোটবেলাতে ছিল, তখন আহ আমরা স্বাধীনতা সংগ্রামীদের গান বাজনা আদর্শকে উদ্বুদ্ধ হয়ে বিদেশি কালচারকে গ্রহণ করতাম না। জন্মদিন আমরা পালন করতাম না।
আরে বাবু, যে জন্মদিন পালন করতে গেলে পরে সেরকম মানুষ হতে হবে, সেরকম ব্যক্তিত্ব হতে হবে। শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা পালন করি, তারপরে মহাপুরুষদের জন্মদিন আমরা পালন করি। রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই মহাপুরুষ। এবং তারপর আমার কাছে আমার জন্মদিন কে করবে, আর ফুলে বাধা দেবে, এবার ফুলে ছোঁয়া দেবে, এবার, এই বারবার এই দিন বলে গান গাইবে, আমাকে লজ্জা লজ্জা করতো। আমি যেন এড়িয়ে যেতাম, সবাই বললেই বলতাম দরকার নেই। এবং আমার বাড়িতেও এরকম জন্মদিন পালন করার রেওয়াজ ছিল না। বাবা মারা যাওয়ার পর আমাদের ভারতের জাদুঘর সমাজ, তারা বললেন জাদুঘর মানে জাদু সম্রাট পিসি সরকারের, মানে আমার বাবার। কিন্তু আমার বাবা শুধু নন, তিনি বর্তমান ভারতীয় জগতের পিতা। তিনি ম্যাজিককে আস্তাকুট থেকে তুলে একদম সিংহাসন বসিয়েছেন। একদম। ম্যাজিককে নতুন যৌবন দিয়েছেন, নতুন প্রাণ দিয়েছেন দাদা। আহ, তার জন্মদিনে মানে 23শে ফেব্রুয়ারি আমরা সবাই মিলে, ওই জাদুঘর সমাজ, আমাদের সমাজ সবাই মিলে আমরা ঘোষণা করেছি যে এই দিনটা আমরা পালন করব জাদুকর দিবস হিসেবে। সুতরাং 23শে ফেব্রুয়ারি আমরা সমস্ত সত্তা ঢেলে দিয়েছি জাদুকর দিবস হিসেবে। আর আমি তো পুরোহিত, আমি তো দেবতা নই, আমি পুজো করি। আপনাদের হয়ে বলি, আপনারা আমার কথা শুনে রিপিট করেন, যেমন নাকি অঞ্জলি দেওয়া হয়, সেরকম শ্রী স্বরূপের জন্মদিনের দিন আমরা আমরা শপথ গ্রহণ করি যে একটা কোনো ভালো কাজ আজকে করব। আজকে না পারি কালকে করবো, কালকে না পারি পরশু করবো, একটা কিছু ভালো কাজ করবো। সত্যি কথা বলতে কি, আপনি যদি বংশগতিকার ব্যাগ গিয়ে চলে যান, তাহলে কিন্তু আমরা দেখবো উই কাম ফ্রম দ্য সেম অ্যাডাম অ্যান্ড ইভ। তার মানে আপনি আমি বা যারা শ্রোতা, আমরা প্রত্যেকে আত্মীয়, পরস্পর দূর সম্পর্কে ভাই বোন। এটা কেন বুঝি না, কেন হয় না, ভাবি না। আর ধর্ম, মানুষ ধর্ম বানিয়েছে, ধর্ম মানুষকে বানায়। এখন ধর্ম হচ্ছে পলিটিক্স, পলিট্রিক্স। বহু ট্রিক করলে পরে পলিটিক্স হয়। পলিটিক্স একটা সুন্দর জিনিস, একটা বুদ্ধিমত্তার জিনিস। শ্রীকৃষ্ণ ছিলেন সর্বশ্রেষ্ঠ পলিটিশিয়ান। ওনাকে তো কখনো আমরা ভিলেন ভাবি না, ওটা গালাগাল দিই না। যাই হোক, আমি চাই সবার মঙ্গল হোক। আর আমি যদি সত্যি সত্যি ম্যাজিশিয়ান হতাম, সত্যিকারের ম্যাজিক জানতে পারতাম, তাহলে কিন্তু মানুষের দুঃখ ভ্যানিশ করতাম, ওই বিকৃত চিন্তাগুলোকে আগে ভ্যানিশ করতাম। সেটাই পারিনি। সুতরাং সত্যিকারের জাদুকর হিসেবে আমি ব্যর্থ। আমার যতই হাততালি পাই না কেন, যতই আমার দেশ বিদেশে এই শোয়ের পর শো হাউসফুল হোক না কেন, সব মিথ্যে কথা দেখি, আমার মিথ্যে অভিনয়টা দেখি। আমার আড়াল এসব ছিল কাঁদি যে আমার সত্যিটা কখনো প্রকাশ পেল না। আমার স্ত্রী বলে পাগল ছাগল সরকার, ই ফর পাগল, সি ফর ছাগল, আর সরকার। আর জুনিয়র, ওটা নাকি বানান ভুল, হুম। ওটা আসলে জানোয়ার। আমি নাকি জানোয়ার, কি বলবো আর। ঠিক আছে, আমার স্ত্রী আমার মাতৃস্বরূপা, আমার গার্জেন, যা বলবেন তাই। কি বলবো আর। লোকে আমাকে বলে, হয়তো আড়ালে বা হয়তো সম্পর্কে, আমি, আমার নাম বখতিয়ার খিলজি হওয়া উচিত ছিল, বখতিয়ার খিলজি। হুম। কারণ আমি নিজের বক বক করতে ভালোবাসি। আর সে তারপরে কোনো বাদর নেই, কোনো খিল নেই। সুতরাং আমি বখতিয়ার খিলজি হিসেবে বলছি, যে কোনো ব্যাপার আপনি বলুন, আমি বক বক করে যেতে পারবো। আমি বাবাকে বলেছিলাম তো আমার ম্যাজিক শিখিয়ে দিতে হবে। হুম। বাবা বললেন ম্যাজিক শেখানো যায় না, হুম। ম্যাজিক শিখে নিতে হয়। বুঝলি বাবা, আমি বুঝলাম বাবা আমাকে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন থেকে জবাব দেওয়ার জন্য। হুম। আমি বললাম যে তুমি যে পড়ো, কি করে পড়ো? বললো, অধ্যাবসায়, গভীরে চোখো,
তুমিও রহস্য উদ্ঘাটন করতে পারবে। আমি যখন বিএসসি পাস করেছিলাম, আমার ছিল কেমিস্ট্রি অনার্স। আমি বাবাকে কি বললাম, আমি তো একটা সায়েন্স গ্রাজুয়েট, আমার কি বিদ্যে নেই? বাবা হাসতে হাসতে বললেন, ম্যাজিক একটা আর্ট, শোনো, ম্যাজিক একটা আর্ট। তুই পড়ছিস শুধু সায়েন্স, সায়েন্স পড়েই তুমি আর্টিস্ট অ্যাচিভ করবে, আর্টিস্ট হয়ে যাবে। আমি আমি কথাকে ভুল বুঝেছিলাম। আমি বাড়িতে এসে আবার জেদ করে বিএ পাস করি। তখনকার দিনে বিএসসি পর বিএ পাস করা যেত, তার নাম হচ্ছে স্পেশাল বিএ। হুম। আমি স্পেশাল বিএ পাস করলাম, ডিগ্রিটা পেলাম। আমি এক হাতে বিএসসি আর এক হাতে বিএ নিয়ে বাবু বললাম, আমি সায়েন্স গ্রাজুয়েট, আমি আর্টস এর গ্রাজুয়েট, এবার ম্যাজিক করতে পারি। বাবা বললেন, সময় নষ্ট করছে। সে কি, আমারই বাবা তো, আমার মধ্যে বেটা কা বাপ, আমি বাপকে বেটা না। যাই হোক, বাবাকে বললাম যে কিভাবে, বললাম আপনার জন্য তো বা তোমার জন্যই তো আমি আবার বিয়ে পাস করলাম, সময় নষ্ট করলাম কি করে? হুম। বাবা বললেন, এই যে বুঝতে পারছি ম্যাজিক শেখনি এখন। ম্যাজিকের জন্ম হয় স্টেজের ওপরে বা জাদুকরের হাতে নয়, ম্যাজিকের জন্ম হয় দর্শকের মনে। তুমি যদি মানুষের মনের খবর না রাখো, তো মনোরঞ্জন করবে কি করে? যাও, মানুষের মনের ঠিকানা নিয়ে আসো। এবার মনের হিসেব নিকেশ ঠিকানা সে পাবো কোথায়? কিন্তু ও বাবা মনোবিজ্ঞান নিয়ে পড়তে বলছেন। হুম। আমিও বাবাকে বললাম, ঠিক আছে আমিও সাইকোলজি নিয়ে পড়বো, তোমাকে একটা কথা দিতে হবে। আর কি, আর আমাকে লিগারি না করে আমি যেদিন এমএসসি পাস করবো সেদিন থেকে আমাকে ম্যানেজার হতে দিতে হবে। আমার কথা শুনলে বাবাকে গভীর হয়ে গেল। এটা কিন্তু ইচ্ছা, আমি সর্বাঙ্গীকরণটাই চাই যে ম্যানেজার হতে। বাবা বললেন, এমএসসি পাস করতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমি এমএসসি পাস করবো, আর সেদিন থেকে ম্যাজিক আরম্ভ করবো। তুমি আমাকে অনুমতি দাও বা না দাও। বাবা বললেন, বেশ তাই হোক। বুঝে লেখাপড়া করতাম, আমাকে ভালোভাবে পাস করতেই হবে, এটা আমার জীবনের শেষ পরীক্ষা একাডেমিক্যালি। আর এটা করলেই পাস করতে পারলি একজন চালু করছে। আমি বাবার সঙ্গে যেতাম না, লেখাপড়া করতাম, ক্লাসে যেতাম, রিসার্চ ওয়ার্ক করতাম, মনোবিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করতাম, মানুষের সঙ্গে মেলামেশা করতাম, মানুষের দুঃখটাকে দূর করার চেষ্টা করতাম, কথা বলে, পিঠে হাত রেখে। আর বাবার কাছ থেকে একটু দূরে থাকতাম, কারণ ম্যাজিকের এত মোহ, ওইদিকে তাকালে পরে লেখাপড়ে ফাঁকি দেওয়া হয়ে যাবে। আমি আমি খুব সিরিয়াস স্টুডেন্ট হয়ে গেলাম। সবাই বললেন ভালো রেজাল্ট, দারুণ রেজাল্ট। এক এক করে পরীক্ষা হয়ে গেল, আমি ভেতরে খবর পেলাম বা বুঝলাম যে আমি ভালো রেজাল্ট করবো। তার সঙ্গে আরেকটা খবর পেলাম, বাবা জাপানে মারা গেছে। বাবা যে আমাকে এভাবে ঠকাবেন আমি বুঝতে পারি। আমি জানতাম না যে আমার জাদুকর জীবনে শুরু, মানে বাবার জাদুকর জীবনে শেষ। একবার বাবা গল্প ছিল বলেছিলেন, আকাশে একসঙ্গে দুটো সূর্য থাকে না। মানে বুঝিনি, বোকা তো, পাগল পাগল পাগল। আমি আমি পাগল ছেলে, বোকার মতো এমএসসি পাস করলাম। ফেল করার ইচ্ছে করতে প্রচুর পারতাম, কিন্তু বাবাকে আটকে রাখতে পারতাম। হতে করে সব শেষ।
আমি যখন জাপানে গিয়ে পৌঁছলাম, দেখি ওরা আমার বাবার পিতৃদেহটাকে একটা কফিনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর বাবার শেষ কথা, প্রদীপ জাপান আসবে, প্রদীপ এখানে আসবে। আমি চললাম, ওকে বলবেন যে ওর জাদুকর জীবন ও যেন আজকে থেকে শুরু করে। কলকাতায় আপনার বাবাকে নিয়ে কিছু তৈরি করার কোনো মিউজিয়াম বা কিছু? এই দায়িত্বটা কিন্তু শিল্পী বা শিল্পীর পুত্রদের বা উত্তরসূরিদের উপর না ছেড়ে বলতে সরকার গ্রহণ করা উচিত। সরকারের দায়িত্ব এটা, পিসি সরকারের না, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের, আপনাদের। ঠিক আছে, আপনারা এড়িয়ে গেলেন, বাড়ি বয়ে গেছে, আমি আছি। আমাদের দেশের বাড়িটা, আপনি বলেছিলেন যে মনীষীদের, পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে পারছে না, সেটা পূর্ব বাংলায় সেই সমস্ত পুরোনো বাড়িগুলোকে ভেঙে ফেলছে, নষ্ট করছে। কিন্তু উত্তরসূরিদের মধ্যে জন, কজন আটকানোর চেষ্টা করেছে, সেই খবরটি রেখেছেন? আপনি নিশ্চয়ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বলছিলেন, হ্যাঁ কি না বলুন? একদম। আমার জাদুকরি বুদ্ধিটাই বলছে, ছত্রিশ বাবুর ঠাকুরদা। ধরো বাড়িটা সত্যি ভাঙা হচ্ছে, তার কারণ, তার কারণ কেউ অবহেলা করে আছে, কোন রাজনৈতিক ব্যাপার নয়। হয়তো রাজনৈতিক ব্যাপার আছে, সেটা তাদের 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 ব্যাপার। আমরা যে চোখে দেখবো যে আমরা কি করে রক্ষা করতে পারলাম আমাদের যে দেশের বাড়িটা, আমাদের আশোকপুর, একটা ছোট্ট গ্রামে বা যে কর্ণকুটির থেকে যে দালান বাড়ি, একতলা একটা শুধু বাড়ি বানিয়েছিলেন, আহ, সেটা কিন্তু শেখ হাসিনা এবং আমি ঠিক করেছিলাম পিসি সরকার মিউজিয়াম বানাতে। ওখানে একটা মিউজিয়াম গড়ে উঠেছে, গড়ে উঠেছে, আপনারা খবর রাখেননি, কারণ আপনারা কেয়ার করেন না। আমাদের দেশে টাঙ্গাইলে পিসি সরকার মিউজিয়াম গড়ে হয়েছে আমাদের দেশের বাইরে একটা অংশে। আর নতুন মালিক যে, তিনি এত সহৃদয়, সামনের জমিটাতে কিছু করেননি, ওটা ওই বাগান হিসেবে সুন্দর করে রেখে দিয়েছেন। ওটার নাম ছিল, বাবা রেখেছিলেন জাদু ভবন। আর নতুন বাড়ির নামটা হয়েছে তোমার বাড়ি। উনি কিন্তু লিখতে পারতেন আমার বাড়ি, না, তোমার বাড়ি, মানে যিনি এটাকে ভিজিট করছেন তারই বাড়ি। কথার মধ্যে একটা জাদু আছে। আমি আমি মুগ্ধ। ম্যাজিশিয়ানদের যে নিজস্ব গ্রুপ থাকে, সেখান থেকে কোনো প্রচেষ্টা বা আপনার কোনো প্রচেষ্টা যে? বেশ কয়েক লক্ষ টাকা আমি দান করেছি, হুম। এবং আপনার ইনকাম ট্যাক্স নিয়েছেন সে দানের উপর। কিছু বলার আছে? আমি যে ওখানে দান করেছি সেটা নাকি দান না, স্বীকৃত ঘটনা নয়। আমি যদি টেবিলে তলা দিয়ে কিছু দিতাম কাউকে, তাহলে হয়তো হতো, আমি জানি না বাবা। ওরকম খান না, খান না। আমি কে কি খায় না, সেটা আমি জানি না। আমি সেদিন হিসাব করছিলাম যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই কথাটার মানে কি, আর এর উত্তরটা কি? আমি উত্তর পেয়ে গেছি। পাগল কি খায় না, পাগল কি বলে না, আর ছাগলে কি খায় না। পাগল বলে না কখনো যে আমি পাগল। পিসি সরকার জুনিয়র বা পিসি সরকার সিনিয়র, তার থেকে বড় একজন সরকার আছেন, তার নাম হচ্ছে পিবি সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার। আর তার থেকে একটা বড় আছেন সরকার, তার নাম বি সরকার, ভারত সরকার। সেই সরকারকে এগিয়ে আসতে হবে, দাপটের সঙ্গে বলতে হবে চাঁদ একটাই, চাঁদ কিন্তু কারোর দখলে নেই। নেপোটিজম বা স্বজন পোষণ যে শব্দটা সবসময় আমরা শুনতে পাই,
কখনো আপনার বাবার প্রভাব বা প্রতিপত্তি সেটা কি আপনার কেরিয়ারকে কখনো প্রভাবিত করেছে, বা আপনার কেরিয়ার কখনো আপনার মেয়েদের কেরিয়ারকে প্রভাবিত করেছে? বা সাপোজ আমি এই হিসাবে বলছি যে হ্যাঁ, এখন অনেকেই আছেন যে আহ, মানে তাদের সন্তানকে সামনে আনার জন্য তারা প্রযোজক হয়ে যাচ্ছেন, বা তারা সিনেমায় টাকা হ্যাঁ, ঢালছেন। সেক্ষেত্রে কি কখনো আপনার মনে হ্যাঁ। হয়েছে যে মৌবনী বা মুমতাজকে আমি এইভাবে সামনে আনি? কোনো মতেই না, কারণ কারণ প্রতিভা কখনো টাকা দিয়ে সাজানো যায় না, আটকানো যায় না, বা ছেটে ফেটে বড় হয় না। যত ওরা কাটবে, ওদের ফিল্মের ওদের দক্ষতার প্রকাশ করে ওকে যত কাটবে, পুকুরের মতো কাটলে কিন্তু বড় হয়, তত বড় হবে। আমার আমি ওদের বলেছি নিশ্চিন্ত থাকুক, ওরা যতই কাটুক ছাটুক ছেড়ছাড় করুক, সত্যি কখনো চাওয়া থাকে না। আর আমাদের বাড়িতে আমার বাবা আমাকে যখন ম্যাজিক করতে দেখলেন, আমাকে অনেক পরীক্ষা করতে হয়েছে। ওই বাক্স বন্দি ছাগলের ছাপ আমাকে দিতে হয়েছে, না পারলে কিন্তু মরে যেতাম। অনেক জাতক মারা গেছে, আমি তো বেঁচে আছি। আমি কিন্তু ভূত নই, আমি জলজ্যান্ত মানুষ, বেঁচে আছি, সফল হয়েছি। আমার বাবার মৃত্যুর পর বাবা মুদিখানার দোকানদারের মতো যে ওই আসনে গিয়ে আবার কি কত কষ্ট গেলে চাইলেন, তা না, এটা শিল্প। এবং আমি শো আরম্ভ করেছি একটা বিদেশ থেকে, জাপান থেকে। আমি জাপানের বাবা ছেলের 65খানা শোয়ের জন্য গেছিলেন, 5খানা শো করেছেন, 60খানা বাকি ছিল। সংখ্যাটা আমি সাথে ভুল করলাম, কিন্তু ওরকম আমি সেগুলোকে ছাপিয়ে 100টার বেশি শো করেছি জাপানে, ওই সেই এই এক ধাক্কাতেই, প্রথম বছরই। কারণ জনগণ চাইছে আরো করো, আরো করো, আরো করো। সেখানে কোনো বাবা মা ঠাকুর পরিচয় লাগে না। জনগণ, জনগণ, আমি বলতে আমার ঈশ্বর জনগণ। তারাই আমাকে বানিয়েছেন, তারাই আমাকে দাবিয়ে দিতে পারেন, আর কেউ, আর কেউ না। পর্দা খুললে পরে দেখি এত শয়ে শয়ে লোক, বেশ কয়েক হাজার লোক বসে আছেন আমার দিকে তাকিয়ে। আমি গিয়ে হাসলাম, উমা, আমি এখান থেকে দেখি প্রত্যেকটা মুখে হাসি ফুটে উঠল, প্রত্যেকে দাঁত দেখাচ্ছেন। আমার কি আনন্দ লাগে, আমি ঈশ্বরকে হাসিয়েছি। আমার প্রাণের উদ্দেশ্য যে সে আমার সঙ্গে সমতালে আনন্দ পাচ্ছে। বিনোদনের অনেক ভাগ, মানে এখন যেরকম হ্যাঁ, সিনেমা, তারপরে এখন ওটিটি, মানে এখন তো এই মানে সিনেমার পাশাপাশি ওটিটিও প্রচন্ড রকম চলছে। সেক্ষেত্রে এই যে ম্যাজিক বা জাদুবিদ্যা, সেটা তো একটা বিশাল বড় সাবজেক্ট। এবং অনেক সময় মানে এটা আমি অনেক জায়গায় পড়েছি যে জাদুবিদ্যাকে মানে ভারতের আঁতুড়ঘর বলা হয়। সেক্ষেত্রে কখনো আপনার কি মনে হয়েছে, মানে এখন তো অনেক ডকুমেন্টারি হয়, যে এই যে জাদুবিদ্যা বা জাদু কৌশল, এই বিষয়টাকে ডকুমেন্টারি করা বা সেটাকে সংরক্ষণ করা নিজের মতো করে, যে আপনার বাবা কিভাবে কাজ করেছিলেন, আপনি কিভাবে কাজ করেছেন, যাতে সেটা পরবর্তী প্রজন্ম জানতে পারে? এবং এমনকি লাস ভেগাস থেকেও সম্প্রতি পেন অ্যান্ড টেলার, বিখ্যাত প্রডিউসার, তারা এসেছিলেন আমার ডকুমেন্টারি ফিচার করবেন। কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে। আমরা তার মানে খুব এখন, আমি আমেরিকাকে দেবো নাকি ইংল্যান্ডকে দেবো না ফ্রান্সকে দেবো না আমাদের কলকাতাকে দেবো, সেটা আলাদা প্রশ্ন। এটা আমি ফ্রান্স থেকে ঘুরে এলাম, ওরা একটা ডকুমেন্টারি ফিচার করতে চাইছে আমার উপরে। আবার আরেকটা ম্যাজিকের উপর নাকি একটা গল্প করছে, তার মধ্যে ওই নেগেটিভ চরিত্রটা আমাকে করতে বলছে। আমি বললাম আমি নেগেটিভ চরিত্র করি না, মানাবেও না। ওরা আমাকে দেখে কথাবার্তা বলে বলছে, ঠিকই বলছে, তোমাকে পজিটিভ করতে হবে। আমি বললাম আমি সময় পাই, আমার কাঁচরাপাড়ায় শো করা হয়নি, আমার কোন ঘাটে শো করা হয়নি, আমার দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। আমি তোমার চক কাটলেট খেতে মজে যাইনি, আমি আমার মায়ের আঁচল দিয়ে নিজের ঘামটা মুছেছি। আমার মা তৈরি করা
তিলের নাড়ু, তার স্বাদ আমি জেনেছি, কোনো ব্যবসা আমাকে দেয়নি। আমি মহাজিৎ সদর শো করলাম। আমি 1977 হল বুক করতে গেছিলাম। আমি চেয়েছিলাম কয়েকদিনের জন্য, কিছুতেই দিল না আমাকে, কিছুতেই না। কারণ আমি 3 মাসের জন্য বুক করতে চেয়েছিলাম, প্রতি চেয়ার থেকে পড়ে গেছে। 3 মাসের জন্য তো কোনো পাবেন না। বলে আমাকে জোর জোর করে বের করে দিল। আমি বললাম আমি টাকা দেবো, তো টাকা দেবো না। 3 মাসের জন্য হল বুক করে, যেখানে একটা নাটক এক সন্ধ্যেবেলা হাউসফুল হয় না, কিন্তু 3 মাসের জন্য করতে চাইছে। আমি টাকা দিলাম, বলে এইসব ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি আপনি অপমান করছে কেন আমাকে? আমি আমি আপনার চেক দিলাম। অনেক কষ্ট করে হল পেলাম। তারপরে দেখলেন যে আমাদের শরীর সমর্থনে হাজার হাজার লোক বাইরে লাইন দাঁড়িয়েছেন, পুলিশ লাঠিচার্জ করছেন। সেখানে গিয়ে আমি সামনে দাঁড়িয়ে লাঠিটা বন্ধ করছি, আমি কাউন্টারে গিয়ে টিকিট বিক্রি করছি। এবং শো চললো এক টানা 11 মাস। আরো চলতো, কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম। তার বিদেশে সফর যাচ্ছিল। ওই 11 মাস পর আমি চলে গেলাম। এখন তো মনে রাখিনি একটা স্ট্রেস ভালোবাসে কি। এই তো মহাজিৎ ভবন ছিল 1106 সিট, এখন কমিয়ে 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 800 কততে এসছে। তার কারণ ওই নাটকের লোক হয় না, অন্য ফাংশনের লোক হয় না। সেই ফাংশনটা বলছেন, নাকি সেই অর্গানাইজারদের কথা বলছেন, নাকি সেই প্রমোটারদের কথা বলছেন, নাকি সেই সরকারি অফিসারদের কথা বলছেন, যারা নাকি শিল্পকলাকে হত্যা করে। ওরা আমাকে হল দেবে না, ওরা হল থেকে ছোট করবে, আমি অবশ্য করবো না। আমি সিঙ্গাপুর যাব, আমি হল্যান্ড যাব, আমি বেলজিয়াম যাব, আমি আফ্রিকাতে যাব, আমি নিউজিল্যান্ডে যাব, আমি ফিজি আইল্যান্ডে যাব, আমি পাগো পাগো শহরে যাব। তবুও ওদের পদানত হবো না। প্রত্যেকদিন হাউসফুল। আমি সান ফ্রান্সিসকো করেছি, হাউসফুলের পর হাউসফুল, ফুলে ফুল লড়িত। প্যারিসে করছি, জার্মানিতে করছি, স্ক্যান্ডিনেভিয়াতে করেছি, আফ্রিকাতে করেছি। আমি ওই নায়াগ্রা ফলসের পাশে যে লোকটার নামে ভিক্টোরিয়া ফলস, বা ডক্টর লিভিংস্টনের স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই জঙ্গলি ফরেস্টের মধ্যে, সেখানেও কিন্তু সুন্দর স্টেজ বানিয়ে আমরা সব করেছি। বানিয়ে মানে ওদের সিনেমা হল আছে, আমরা সামনে এক্সটেনশন করে দিয়েছি, থিয়েটার হল বানিয়েছি। ওদের জানিয়েছি যে ভারতের ম্যাজিক কাকে বলে। আমি ফিজি আইল্যান্ডে শো করেছি, হাওয়াইতে শো করেছি। ম্যাজিক আমাকে সব জায়গায় নিয়ে গেছে। ম্যাজিকের কার্পেট, ম্যাজিক কাছে আমি রেডি, জন্মান্তরে আমি শুট করতে পারবো। আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি আর ম্যাজিক দেখাতে চান না, কেন? হ্যাঁ, তার কারণ দর্শক শরীর ঠিক নেই। দর্শক মানে আপনাদের একটা মস্তিষ্ক বিকৃতি চলছে। একটা পাগল গাই নেই দেখাই না, জনগণ এখন পাগল হয়ে গেছে। তারা ভেজাল খেয়ে, ভেজাল ওষুধ দেখে, ভেজাল লেখাপড়া খেয়ে, তারা ঠিক নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। সে লেখাপড়া করে কি হবে? আমি তো ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। সুতরাং দর্শক যতক্ষণ না পাচ্ছি, ইমাজিন করবো কেন? দেশের মঙ্গলের জন্য আপনি কিছু করতে হ্যাঁ, চান, এখনো কি হ্যাঁ। স- এই যা পরিস্থিতি সেটা দেখে এখনো কি এই মনোভাবটা আসে? আমার যত সমস্ত ধনসম্পত্তি, আমি গরিবের মধ্যে গরিব বলে আমি তাকে অপমান করছি না। যার প্রয়োজন তার হাতে দিয়ে আমি ডোনেট করে দেবো। আমি আমার দেহটা দান করেছি, আমার কঙ্কাল দিয়ে যদি লেখাপড়া করা হয়, আমি ধন্য হব। আমি আমাকে দিয়ে ফেলেছি জিনিসপত্র বটেই, আমার কোনো ইনকাম ট্যাক্স বাকি নেই। ইনকাম ট্যাক্স আমি সম্পূর্ণ দিয়েছি। ওটা যতই বলুন না কেন, ব্ল্যাক মানি ব্ল্যাক মানি ব্ল্যাক মানি, কিন্তু হাসি পায়।
অন্ধ, তার কাছে লাল রং, কালো রং, সাদা রং সব এক, সবই কালো। যাই হোক, এই নিয়ে কথা বলতে মানে হয় না। আমি আমাকে বিলিয়ে দিয়েছি এবং আমার তিনটে মেয়েকেও দিয়ে দিয়েছি সমাজের কাছে। আপনি 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে লড়েছিলেন। হ্যাঁ, আপনার আমি কোনো হেরে গেছি। আফসোস কোনো আফসোস আছে যে কেন রাজনীতিতে এসেছিলাম? হ্যাঁ, আমি এসেছিলাম আর কি, আমি তো এখনো আছি বিজেপি। আমি এখনো আর গর্বিত বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি তো জনতার লোক। হুম। জনতা আমাকে নির্বাচন করেছে। আমি পর্দা খুলে জনতা দেখি, তারা হাত তালেন বলে খুশি হই, তারা টাকা দেন বলে আমি 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 খাই। জনতার বাইরে কি? সেই ভারতীয় জনতা যে একটা পার্টি করে, তার সদস্য আমি কেন? আপনিও জন্মগত ভাবে প্রত্যেকটি মানুষ বিজেপি, ভারতের জনতা পার্টি। আর অন্যেরা ঝরা পাতা, শুকনো ফুল পার্টি, ওসব মানি না আমি। ওসব আপনারা একদিনও বোঝেনি কি রক্ত শোষা? তাহলে আপনার কপালই রক্ত শোষা। কিন্তু মা লক্ষ্মী বা মা সরস্বতী কিন্তু এই দেশে নেই, আরাধ্যা দেবী আমাদের কালচারে আছে। কোন সিনেমা আর্টিস্ট নন, তা যারা নাকি বিগত যৌবনা নিজের আর মুরুদ নেই, যে আটটি যাকে ছুট মারতে হবে, তারাই পলিটিক্সে নেমেছে। আর আমি আমি পলিটিক্সে যখন ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাকে বলেছিল জিয়েতে নাহি দিব। আমি যখন ক্যাম্পেইনে বেরোতাম, তখন অনেক লোক আমার কাছে এসে বলছে, আমি আপনাকে একটাও ভোট দেবো না, এই আমার দেবো না। আপনি ভোট গ্রহণ করে মন্ত্রী হয়ে নষ্ট হয়ে যাবেন। আপনি জাদুকর হিসেবে থাকুন, আমরা আপনাকে চাই। আপনি আমাদের আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি আমাদের গর্ব। আমার শুনতে শুনে সেই কথা মনে করলো, আমি তো জাদুকর, সব দুর্নীতিকে দূর কর, সেটা করতে জন্মেছি এই মহল্লায় না। সেই জন্য আমি আর ভোটে নামিনি। যদি বিধান রায় বেঁচে থাকতেন, তাহলে আমি বিধানসভাতে যেতাম। কিন্তু বিধান রায় সমকক্ষ তো কেউ নেই। একজনকে দেখান না যে বিধান রায় পরিবর্তন, আমি একে দেখা করলাম। ছি, 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 ছি। যারা নাকি অ্যাসেম্বলির ভাঙচুর করে, চুরমার ভাঙে, যারা নাকি কি বলবো, ভাইস চ্যান্সেলরের টেবিলের উপর উঠে নিজের বস্ত্র তুলে টুইস্ট নাচে, তারপর যদি আমাদের বলে যে তোমার ভাগ্য বিধাতা আমরা তোমার ভাগ্যই, আমি তাদের মানি না, মানি না। আর কোন প্রশ্ন আছে পলিটিক্যাল? না, একদমই পলিটিক্যাল নেই। আমি লাস্ট প্রশ্ন করতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে উম, মানে আপনি যে এত বছর ধরে ম্যাজিক দেখিয়েছেন, এরকম কোনো তারকাদের সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছিল? মানে একটা হয় না যে কোনো অনুষ্ঠান যেখানে কোনো তারকার আপনার এই ম্যাজিক ভালো লেগেছিল, বা সেরকম কোনো মুহূর্ত যা আপনার মনে রয়েছে? সেই মুহূর্তগুলো এত এত বেশি এবং এত ভ্যালিড, আপনি বুঝতে পারবেন না। আমার প্রোগ্রাম দেখে নাকামুরা কাঞ্জিপুরো, হ্যাঁ, জাপানের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, তিনি আমার প্রোগ্রাম দেখে কেঁদে ফেলেছিলেন। ড্রেসিং রুমের সামনে জড়িয়ে ধরলেন। সে বলছেন যে এর নাম, এই তো নাম, এই এই হচ্ছে বাপের বাচ্চা, বাপের ছেলে। প্রদীপ কিভাবে কাঁদিয়ে দিয়েছে, বা লতা মঙ্গেশকর, বা আশা ভোসলে। আশা ভোসলে তো এই কয়েকদিন আগে, কয়েকদিন আগে মানে কি কয়েক বছর আগে এই কলকাতা থেকে আমার শো দেখলেন আরেকবার। রবিশঙ্কর মোট 7 বার আমার শো দেখেছেন। 7 বারই, 7 বারের ছবি আছে। এমন কোনো মুহূর্ত, বিশেষ করে তারকাদের ক্ষেত্রে, এমন কোনো মুহূর্ত রয়েছে হ্যাঁ, যেটা আপনার আজও মনে পড়ে? বা এমন কোনো প্রেম প্রস্তাব কি এসেছিল কোনো তারকাদের থেকে? প্রেম করতে মন ছুকছুক করতো, তবে
সত্যি কথা বললে কিন্তু আমার বউ রাগ করবে। আমি যা বলছি মিথ্যে কথা। আমার জীবনে বহু প্রেমের আবেদন আছে। আমি প্রেম পত্রগুলো পেয়েছি, জবাব দিইনি। কষ্ট লাগে। কত ফটো পেয়েছি, কত কত কবিতা পেয়েছি, কত রকম। আমি সবগুলো বান্ডিল করেছি। বান্ডিল করে না, আমার যে বিয়ের ফুলসজ্জার রাত্রে ওরা আমার বউকে উপহার দিয়েছি। আর বউ সেই সব জ্বালিয়ে দেবো হবে। তো যাই হোক, অনেকেই আমার কাছে প্রেম করতে পাঠিয়েছিল। খুব নিষ্পাপ। প্রত্যেককে আমি ভালোবাসি। প্রত্যেককেই আমার প্রত্যেকে আমার ব্যথা। তো জীবন সঙ্গী আর ব্যথা বা মনে রাখা বা দীর্ঘ নিঃশ্বাস সব তো এক নয়। হুম। আমার স্ত্রীকে আমি নির্বাচিত হয়ে ভালোবাসি, এবং আমি খুব সুখে আছি। সিল্ক স্মিতা নাকি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সে মানে সেই এটা ঘটনাটা আপনি একটু বলা যাবে? এটা আপনি জানেন কোথেকে? ঠিক আছে, বলছি। সেলফ তো মারা গেছে, সুতরাং নিশ্চিত বলতে পারি। বেঁচে থাকলে হয়তো মনে ব্যথা পেত। আমি ম্যাট্রেসে শো করছি এমন সময় অনেকেই এসছে, অনেকেই। শিবাজি গণেশন তো আছেই। তো আমাদের আজকালকার যারা আর কি উঠতি বা তখন টকবগে হিরো বা হিরোইন, জীবন চিরঞ্জীবী, তারা তো, তারা আমাকে গুরু মানতো। গুরু মানে পায়ে হাত দেওয়া গুরু না, জড়িয়ে ধরা গুরু। আমার মনে আছে, আমার আমার বলতে লজ্জা লাগছে, কারণ এই কথা, সত্যি কথা বলতে লজ্জা লাগে। মিথ্যে হলে ধরবো, মুখে বলে ফেলি। সিল্ক স্মিতা মেয়েটা খুব সুন্দর দেখতে। ও আমাকে বলেছিল ওর দুর্বলতার কথা আমার কাছে। আমি বলেছিলাম আমি তো বিবাহিত। হ্যাঁ, না, তবু রইলাম আমি কাছে। কিন্তু তার কয়েক মাস পর শুনলাম ও সুইসাইড করেছে। আমার জন্য না কিন্তু। তা ও বেশি ব্যাপার। এরপর আমি সিনেমার থেকে খুব দূরে থাকি। আমি সিনেমা করার জন্য অনেক প্রস্তাবও পেয়েছিলাম। বহু অফার এসেছিল আমার কাছে। আমি 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 জাদুকর, আমি সে মঞ্চের লোক। সিনেমা আমাকে মানায় না, একেবারে না। কালো পাহাড়ি লাল পাহাড়ি দেশে যায়, রাঙামাটির দেশে যায়, তুই সেজে ফিরে যায়, এটা এত মানায় না গো, একেবারে না। সত্যি তাই। আমি আমার মেয়েদেরকে সিনেমায় দিয়েছি। মৌবনীতে সিনেমা ফাটাফাটি করে, স্টেজে আরো ভালো করে, ছবি আরো ভালো আঁকে। সুতরাং কোনটার সাথে কোনটা করবে, যাই হোক, ঈশ্বর ঠিক করবেন বা ওর হাজবেন্ড ঠিক করে দেবেন। পরস্পর সহযোগিতা থাকবে। এখানে বাবা গৌণ, ওদের সংসারটা হচ্ছে আসল। হ্যাঁ, জাপানের এক সুপার মডেল আমাকে প্রস্তাব দিয়েছিলেন। নাম মনে আছে? আছে কি বলবো না। আহ, তিনি এখনো বেঁচে আছেন। মাঝে মধ্যে টেলিফোন করে, বন্ধু হিসেবে কথা বলি। আমার ম্যাজিকে আমি 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 হঠাৎ করে দেখলাম বোম্বেতে আমার টিকিট কেটে যে লোকেরা ঢুকবেন সেই জন্য লাইন দিয়েছেন ভারতীয় বিদ্যা ভবনে। সেখানে এক চেনা মুখ, আমি খুব চিনি। আহ, তিনি তিনি ঢুকছেন ওই লাইনে দিয়ে। আহ, আর আশেপাশের লোকগুলো দেখে জটলা করছে। আমার তো নামটা জানতাম না আমি, কিন্তু মেয়েটাকে আমার ভালো লাগতো। খুব সুন্দর পাঠ করে। পড়েছিলাম পারভিন বাবি। আমি কি করলাম, ওনার কাছে গিয়ে বললাম যে আপনার টিকিট লিখুন, সিট নাম্বারটা। উনি আমার কাছে থেকে থতমত খেয়েছে, এদিকে আসুন।
আমি গিয়ে কম্পিউটার ফেরত দিয়ে টাকা নিয়ে ও হাতে আবার দিলাম, কিছুতেই নেবে না। আমি বললাম যে তোমার এই লাইনে দাঁড়ানো সাজে না। তো না, আমি আপনার ফ্যান। আপনাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে, তো সেই কাজ কি হ্যাঁ, এগিয়েছে? অনেক এগিয়েছে এবং অনেক ঝগড়াঝাটিও চলেছে। কারণ একজন হিরো তিনি বলেছিলেন যে আমি এই পার্টটা করতে চাই বলে উনি মনে মনে অনেক এগিয়ে গিয়েছিলেন। কে তিনি? কিন্তু নানাবিধ কারণে প্রডিউসারদের ব্যাপার তো, উম, তারা হিরোকে চেঞ্জ করেন। তাতে আবার তিনি রেগে যান, ওদের মধ্যে মারপিট লেগে যায়, ঝগড়া লেগে যায়। আমি কিছু করলাম না, কিন্তু ওদিকে ঝগড়া লেগেছে, এটা ভাল লাগে না। ওম শান্তি। যাই হোক, কাজ চলছে, ওদের মধ্যে কন্টেস্ট করে ওরা যেই জিতবে সেই পাবে। এটা আমি হিন্দিতে? রইলাম পড়ে। এটা হিন্দিতে হবে না বাংলায়? হিন্দি, বাংলা, ইংরেজি তিনটেরই হবে। আচ্ছা, মানে পরিচালক কি আমাদের বাংলার নাকি বলিউডের? বড় নিষেধ, উনি নিজেই বলেছেন প্রকাশ করবেন না। আচ্ছা, আমি আমি তাহলে এইভাবে জানতে চাইছি, আপনার বায়োপিকে আপনি কোন হিরোকে আপনার চরিত্রে দেখতে চান? আহ, সেটা তো সম্ভব নয়। সেই হিরোকে আমি রাজি করেছিলাম, সেই হিরো রাজিও ছিল, কিন্তু পরিস্থিতি এরকম যে গল্পটার সঙ্গে ম্যাচ করলো না। আমি আমার হিরো পেয়েছিলাম, আমি নিজেই রাজি হতাম, আমি যে যতক্ষণ বেঁচে আছি আমার পরটা আমিই করবো। হলো না, দেখা যাক। প্রত্যেকেই অসাধারণ। সলমান খান কে বলবে খারাপ, বা অক্ষয় কুমার কে বলবে খারাপ, বা অন্য কোনো হিরো কে বলবে খারাপ? অসাধারণ প্রত্যেকেই, যে যার মতো করে অন্যরকম। উম, আবার আমি যদি আমারটা করতাম, আবার অন্যরকম হতো, আর একটু বাস্তব ঘেঁষা। হুম। তো ছেলে মানুষই, আর একটু জুনিয়র। মানে আমি শুধু মানে আপনার ব্যক্তিগত পছন্দের মধ্যে আপনি প্রথম কোন দুজন হিরোকে রাখবেন, যে এই দুজন হিরো যদি আমার বায়োপিকে আমার ক্যারেক্টার করে তাহলে আমার সেটা পর্দায় দেখতে ভালো লাগবে? একজন না, তাহলে সে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যেত। আমি ধরে নিতাম ও অভিনয় করছে, আমি হতে পারিনি, কে হতে পারে দ্বিতীয় একটা আমি হতে পারবো না। আমি হয়তো সহ্য করতে পারবো না। ওরা যেই করুক না কেন, আমার শুভেচ্ছা রইল, তুমি আমি হও। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনার আগামী আরো ভালো হোক, এবং আমরা অবশ্যই আশা করে থাকবো আপনার বায়োপিক দেখার জন্য। আর ইটিভি ভারতকে এতটা সময় দেওয়ার জন্য, এতটা প্রাণ খুলে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য শোনো, ধন্যবাদ। তুমি আমার প্রেমে পড়নি তো। বাই বাই।